বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়েরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি পার্ট মন্ত্রী পরিষদ শাসিত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা সম্পর্কে। এর আগে আমি তোমাদের বলেছি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্পর্কের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। তো ইতিমধ্যে আমরা এই দুইটা বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গণতান্ত্রিক শাসন ব্যবস্থারই একটা অংশ, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে। তো এককেন্দ্রিক শাসন ব্যবস্থাটা কি? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সেই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে। রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে অর্পণ করা থাকে, সেটাই হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় আঞ্চলিক সরকার থাকতে পারে, কিন্তু সেই সরকার কিন্তু তার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে হয়, অর্থাৎ আঞ্চলিক সরকারের কিন্তু স্বাধীনতা নেই। তো এটাই হচ্ছে এককেন্দ্রিক শাসিত শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসিত শাসন ব্যবস্থার উদাহরণ দিতে গেলে বাংলাদেশের কথা বলা যায়। বাংলাদেশ একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। যুক্তরাজ্যের কথা বলা যায়, বা ইংল্যান্ড। আমরা বলতে পারি ফ্রান্সের কথা, আমরা বলতে পারি জাপানের কথা। এই দেশগুলো হচ্ছে এককেন্দ্রিক শাসিত শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত। এখন আমরা দেখব যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একক আনুগত্য। একক আনুগত্য অর্থাৎ এই শাসন ব্যবস্থায় নাগরিককে শুধুমাত্র কেন্দ্রের আনুগত্য প্রদর্শন করতে হয়, কোনো আঞ্চলিক সরকার বা প্রদেশের উপরে আনুগত্য আনার প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তো সেহেতু এই শাসন ব্যবস্থায় নাগরিক শুধুমাত্র কেন্দ্রের আনুগত্য প্রদর্শন করবে। আচ্ছা, এটা হচ্ছে একক আনুগত্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কেন্দ্রীভূত ক্ষমতা, অর্থাৎ এই শাসন ব্যবস্থায় ক্ষমতা শুধু কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে। কেন্দ্রের হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। প্রাদেশিক বা আঞ্চলিক সরকার থাকলেও তা ক্ষমতা পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট বা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হতে হয়। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন। এই শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আঞ্চলিক বা প্রদেশে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, এবং যেহেতু এই শাসন ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, প্রদেশ বা অঞ্চলগুলো কোনো স্বাধীনতা থাকে না। তারা তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট জবাবদিহি করতে হয়, কাজের জবাবদিহি করতে হয়। নেক্সট যে বৈশিষ্ট্য, প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। এজেন্ট কি সেটা আমরা বুঝি। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রদেশ বা অঞ্চলগুলো হচ্ছে কেন্দ্রের এজেন্ট, অর্থাৎ প্রদেশ বা
অঞ্চলগুলো তাদের কাজের কোনো স্বাধীনতা থাকবে না। তারা তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট জবাবদিহি করবে এবং কেন্দ্র প্রয়োজন বোধে সেই অঞ্চল বা প্রদেশকে প্রয়োজন বোধে ক্ষমতা কম বেশি করে দিতে পারে, অর্থাৎ ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। নেক্সট যে বৈশিষ্ট্য হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, যেহেতু এই শাসন ব্যবস্থা বলা হচ্ছে যেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এখানে প্রদেশগুলো কোনো স্বায়ত্তশাসিত কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। প্রদেশগুলো হচ্ছে কেন্দ্রের অনুকূলে, অর্থাৎ কেন্দ্র যা বলবে সেই অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালিত হবে। প্রদেশ বা অঞ্চলগুলো কোনো স্বাধীনতা থাকবে না, সাংবিধানিক কোনো ক্ষমতা তাদের থাকবে না। তাহলে প্রদেশগুলো স্বায়ত্তশাসিত নয়। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় সংবিধান হচ্ছে সুপরিবর্তনীয়। নির্দিষ্ট একটা ভোটের মাধ্যমে, নির্দিষ্ট একটা পার্সেন্ট মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভব, সহজেই পরিবর্তন করা সম্ভব। সংবিধানে সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতি আশ্রয় গ্রহণ করতে হয় না এই শাসন ব্যবস্থা। তো বাংলাদেশে যেমন কোনো সংবিধান পরিবর্তন করতে গেলে বা আইন পরিবর্তন করতে গেলে সংসদের বা আইন পরিষদের 2/3 ভোট প্রয়োজন। 2/3 ভোট হলেই যে কোনো আইন পাশ করা যায় বা যে কোনো আইন সংশোধন করা যায়। ঠিক তেমনি এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলছে যে সুপরিবর্তনের সংবিধান, অর্থাৎ এখানে সংবিধানটা সহজেই পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, এই ছিল এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। আমরা কিছুটা হলেও আশা করছি যে কিছুটা হলেও আমরা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমার ক্লাসে কোনো বোর্ড নেই। যে কোনো কারণে আমার বোর্ড নেই, আমি বোর্ড ছাড়াই তোমাদের ক্লাস নিতে হচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করব বোর্ড ছাড়াও তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো আরেকবার বলি তোমাদের। একক আনুগত্য, 2 নম্বর হচ্ছে কেন্দ্রীভূত ক্ষমতা, 3 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন, 4 নম্বর হচ্ছে প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র, 5 নম্বর প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, আর লাস্ট যে বৈশিষ্ট্য হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এখন আমরা দেখব যে এই শাসন ব্যবস্থা, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা গুণ কী কী আছে, অর্থাৎ এই শাসন ব্যবস্থার ভালো দিক কী কী, সেগুলো আমরা এখন দেখব। প্রথমেই যে গুণটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে নমনীয়। অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা নমনীয়, কেননা কেন্দ্রীয় সরকার পরিস্থিতি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। যদি এটা যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা হতো তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা খুব কঠিন বিষয়। যে কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে না, প্রদেশের সাথে আলোচনা না করে গ্রহণ করা সম্ভব হয় না। তোমাদের একটা ইতিহাস বলি, সালটার কথা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, হয়তো 2009 বা 10 হবে। মনমোহন সিং এসেছিল বাংলাদেশে তিস্তা পানি বন্টন চুক্তির নিয়ে। তিনি চুক্তি স্বাক্ষরের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেই চুক্তিতে আগ্রহ প্রকাশ করেন নাই, যার ফলে
সেই চুক্তিটা কিন্তু বাতিল হয়ে যায়, অর্থাৎ সে চুক্তিটা কিন্তু আর হয় নাই। যেহেতু ভারতে শাসন ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, সেখানে কেন্দ্রীয় সরকার চাইলেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অর্থাৎ তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে প্রদেশের যে শাসক তার উপর নির্ভর করতে হয়, তার সাথে যৌথ হবে, তার সাথে মিলিত হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রয়োজন হয় না। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সরকার চাইলেই দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় গ্রহণ করতে সক্ষম। তাহলে এটা হচ্ছে নমনীয় প্রকৃতির শাসন ব্যবস্থা, অর্থাৎ এটা একটা ভালো দিক। দ্বিতীয় যে পয়েন্ট, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যেহেতু এর সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, প্রদেশের হাতে কোনো সাংবিধানিক ক্ষমতা থাকে না, তাই দেশের প্রয়োজনে যে কোনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। যেহেতু কেন্দ্রীয় সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, প্রদেশের বা অঞ্চলের তাকিয়ে থাকতে হয় না, তাদের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় খুব দ্রুত গ্রহণ করতে সক্ষম এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটা সম্ভব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অপচয় রোধ। যেহেতু এই শাসন ব্যবস্থা সরকারি খরচে অপচয় রোধ করে, কি হবে, এককেন্দ্রিক সরকার সহজ সরল রাষ্ট্র কাঠামো গঠন করে ওঠে, যেটা যুক্তরাষ্ট্রীয় কিছুটা জটিল। যদি এটা যুক্তরাষ্ট্রীয় হতো তাহলে কেন্দ্রীয় সরকার আবার প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার, হ্যাঁ, দুইটা সরকার গঠন করা, ঠিক আছে, এখানে খরচের বিষয় অবশ্যই আলাদা। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে দুইটার যৌথ সম্মেলন হবে, ঠিক আছে। প্রত্যেকটা অঞ্চল, যে কোনো অঞ্চলের কথা যদি ভারতের কথা ধরি, তাহলে ভারতে যদি পশ্চিমবঙ্গে কোনো কিছু করতে হয় কেন্দ্রীয় সরকারের, তাহলে প্রথমে কেন্দ্রীয় সরকারের একটা মিটিং হবে, তারপরে কিন্তু সেই প্রদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারের সাথে তাদের মিটিং হবে, তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে। তারাই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তার মানে এখানে অবশ্যই খরচের বিষয়টা দেখা যাচ্ছে যে একটু বেশি হবে, কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় খরচ অপচয় অবশ্যই কিছুটা কম হয়। 4 নম্বর যে গুণ, সেটা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী। এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেখো যে এই শাসন ব্যবস্থা শুধু বলছে যে ক্ষুদ্র রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্র, জনসংখ্যা কম, হ্যাঁ, এই রাষ্ট্রের জন্য উপযোগী। বৃহৎ রাষ্ট্রের জন্য এটা আসলে উপযোগী না, এটা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের জন্য উপযোগী, অর্থাৎ বাংলাদেশের মতো রাষ্ট্র যেগুলো জনসংখ্যা বা রাষ্ট্র ছোট, রাষ্ট্রের পরিধি ছোট, এই রাষ্ট্রের জন্য এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা খুবই উপযোগী শাসন ব্যবস্থা। নেক্সট যে পয়েন্ট হচ্ছে 5 নম্বর, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা করা। রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, যেহেতু এই শাসন ব্যবস্থা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, প্রদেশ বা অঞ্চলের কোনো ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা নেই, নাগরিককে দ্বৈত নাগরিকত্ব প্রদর্শন করতে হয় না, শুধুমাত্র কেন্দ্রের আনুগত্য প্রদর্শন করলেই হয়, তাহলে এই শাসন ব্যবস্থায় রাষ্ট্র খুব সহজেই রাষ্ট্রের নাগরিকদের ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়, যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এটা খুব সহজেই, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা খুব সহজেই, যেহেতু রাষ্ট্রের নাগরিকদের শুধুমাত্র কেন্দ্রের আনুগত্য প্রদর্শন করতে হয় বা কেন্দ্রে অনুসরণ করতে হয়, সেহেতু এই শাসন ব্যবস্থা খুব সহজেই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঐক্য আনা সম্ভব। নেক্সট যে গুণের কথা বলে, সেটা হচ্ছে সুষ্ঠু শাসনের নিশ্চয়তা। এই শাসন ব্যবস্থা সংবিধানের সংকট ও প্রাদেশিক জটিলতা থেকে মুক্ত, ফলে
সুষ্ঠু শাসন সম্ভব। এই শাসন ব্যবস্থা অনেকটাই সরল প্রকৃতির, এখানে কোনো জটিলতা নেই। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা যেমন জটিলতা রয়েছে, তাদের সংবিধান, প্রদেশের জন্য একটা সংবিধান, প্রদেশের শাসন ব্যবস্থার জন্য একটা সংবিধান রয়েছে, আবার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার জন্য সংবিধান রয়েছে। কিন্তু এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিন্তু শুধুমাত্র কেন্দ্রের শাসন ব্যবস্থা, এখানে প্রদেশের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। তাই এই শাসন ব্যবস্থা অনেকটা সরল প্রকৃতির, সহজ সরল প্রকৃতির। তাই এই শাসন ব্যবস্থা সুষ্ঠু শাসন করা সম্ভব। আমাদের নেক্সট যে গুণের কথা বলবো সেটা হচ্ছে জাতীয় সংহতি। এই শাসন ব্যবস্থা খুব সহজেই জাতীয় সংহতি সম্ভব। এই শাসন ব্যবস্থা দ্বিনাগরিকত্বর কোনো অবকাশ নেই বলে সুসংহত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আগে আলোচনা করেছি যে এই শাসন ব্যবস্থা দ্বিনাগরিকত্বর কোনো সম্ভাবনা নেই, যেহেতু এখানে প্রদেশের কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা নেই বা স্বাধীন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। তাই এখানে দ্বিনাগরিকত্ব কোনো বিষয় আসে না, যেটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা আসে। যেমন ভারতের প্রতিটা নাগরিকের দ্বিনাগরিকত্ব, অর্থাৎ প্রথমে সে প্রদেশের নাগরিক, তারপরে সে পুরো ভারতের নাগরিক। তাই তাদের নাগরিকত্ব দ্বিতীয় নাগরিকত্ব হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু বাংলাদেশে বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা এটা কিন্তু হয় না। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় একক নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্বের কোনো অবকাশ থাকে না। তাই এই শাসন ব্যবস্থায় জাতীয় সংহতি জোরদার হয় এবং জনগণ গভীর ভ্রাতৃত্ব একত্ব বন্ধনে আবদ্ধ হতে পারে। আমাদের নেক্সট এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার নেক্সট যে গুণের কথা বলবো সেটা হচ্ছে সহজ সরল গঠন প্রকৃতি। এক কেন্দ্রিক সরকারের গঠন প্রকৃতি সহজ সরল, একটিমাত্র সরকার এবং একক আনুগত্য থাকায় ক্ষমতা বন্টন সংক্রান্ত জটিলতা থাকে না। এই শাসন ব্যবস্থা কোনো জটিলতা থাকে না, ক্ষমতা বন্টন সংক্রান্ত কোনো জটিলতা থাকে না, যেটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কিছুটা হলেও থাকে। কিন্তু এই শাসন ব্যবস্থা যেহেতু সহজ সরল গঠন, তাই এই শাসন ব্যবস্থায় কোনো জটিলতা থাকে না। তো এই হচ্ছে এক কেন্দ্রিক সরকারের গুণাবলী। আমরা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দেখলাম, গুণাবলী দেখলাম। এবার দেখব এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা কী কী দোষ রয়েছে, অর্থাৎ কী কী ত্রুটি রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার ত্রুটি, প্রথম যে ত্রুটি বা বৈশিষ্ট্য প্রথম যে ত্রুটি বা পয়েন্ট দেখব সেটা হচ্ছে স্বায়ত্তশাসন বিরোধী। যেহেতু আমরা প্রথমে আলোচনা করেছি যে এই শাসন ব্যবস্থা, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রদেশ বা অঞ্চলগুলোকে স্বাধীনতা দেওয়া হয় নাই, সাংবিধানিক কোনো অধিকার দেওয়া হয় নাই। তার মানে সেই শাসন ব্যবস্থা প্রদেশ বা অঞ্চলের কোনো স্বায়ত্তশাসন নেই, স্বায়ত্তশাসন বিরোধী। ইচ্ছা করলেই অঞ্চল বা প্রদেশ যা ইচ্ছা তাই করতে পারে না, তাদের ইচ্ছা মর্জির উপর তাদেরকে কাজ করতে বা ইচ্ছা প্রকাশ করতে হলে কেন্দ্রের অনুমতির প্রয়োজন। কেন্দ্র যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রদেশের বা অঞ্চলে হস্তক্ষেপ করতে সক্ষম। তাই এখানে স্বায়ত্তশাসন, এই শাসন ব্যবস্থা স্বায়ত্তশাসন বিরোধী। নেক্সট যে ত্রুটি দেখব সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক প্রবণতা। স্বৈরতান্ত্রিক প্রবণতা, এই শাসন ব্যবস্থা যেহেতু রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কুক্ষিগত থাকে বা অর্পণ করা থাকে, প্রদেশ বা অঞ্চলগুলোর কোনো সাংবিধানিক ক্ষমতা নেই, সেহেতু এই শাসন ব্যবস্থায় শাসক চাইলেই স্বৈরতান্ত্রিক প্রবণতা বা শাসকের মধ্যে অনেকটা স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ সে যা ইচ্ছা তাই করতে পারে, এর ফলে শাসক অনেকটা স্বৈরতান্ত্রিক হয়ে পড়ে। অবশ্যই সেটা রাষ্ট্রের জন্য, যে কোনো রাষ্ট্রের জন্যই ক্ষতিকর, এটা অবশ্যই
একটা খারাপ দিক। তাহলে এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যায়। 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর দোষ হচ্ছে আমলাদের দৌরাত্ম্য। যেহেতু এই শাসন ব্যবস্থায় কেন্দ্রের হাতে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করা থাকে, অতিরিক্ত চাপ অর্পিত হয়, হ্যাঁ, যা অনেকটা আমলাদের উপর বর্তায়। এই চাপটা অনেকটা আমলাদের উপর বর্তায়। আমলারা এই কাজের প্রেশার নিতে হয়, অর্থাৎ আমলাদের উপর নির্ভর করতে হয় সরকারকে। তখন এই আমলারা কি হয়, আমলারা হচ্ছে মানে সর্বমোট ক্ষমতার অধিকারী। তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে বা যা ইচ্ছা তাই করার প্রবণতা দেখা যায় এবং তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। তাদের মধ্যে দুর্নীতি, তাদের মধ্যে মানে প্রভুত্ব ভাব লক্ষ্য করা যায়, যেটা অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তো অবশ্যই এটা একটা খারাপ দিক, এককেন্দ্রিক শাসন ব্যবস্থার এটা একটা খারাপ দিক। আমাদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। নেক্সট যে পয়েন্ট আমরা আলোচনা করব বা দোষ আলোচনা করব সেটা হচ্ছে আঞ্চলিক সমস্যার সমাধানে ব্যর্থতা। এই শাসন ব্যবস্থা যেহেতু সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, প্রদেশ বা অঞ্চলগুলোতে কোনো স্বাধীনতা থাকে না ক্ষমতার, বা সাংবিধানিক কোনো ক্ষমতা থাকে না, সেহেতু এই শাসন ব্যবস্থা আঞ্চলিক সমস্যার সমাধানে কিছুটা ব্যর্থতা প্রকাশ করে। কারণ অঞ্চলগুলোতে যে সমস্যার সৃষ্টি হয় সেটা কিন্তু কেন্দ্র থেকে অনেক সময় সমস্যার সমাধান করা সম্ভব নয় বা সমস্যা চিহ্নিত করা সম্ভব নয়, যেটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় অনেকটাই সম্ভব। যেহেতু যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার, দুটো সরকার থাকে, অর্থাৎ প্রদেশগুলোতে আলাদা সরকার থাকা, তারা সেই প্রদেশের বা অঞ্চলগুলোর ছোট ছোট সমস্যাগুলো তারা চিহ্নিত করতে পারে এবং সেটা সমস্যার সমাধান করতে পারে, যেটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় অসম্ভব। নেক্সট যে পয়েন্ট বা দোষ সেটা হচ্ছে স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না। এই শাসন ব্যবস্থায় যেহেতু সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, প্রদেশ বা অঞ্চলগুলোতে কোনো রাজনীতি বেড়ে ওঠে না, রাজনৈতিক কোনো সংগঠন তেমন গড়ে উঠতে পারে না, যেহেতু সেখানে সাংবিধানিক কোনো স্বাধীনতা নেই। যাই হোক, সেখানে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি, সংবিধানে কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই বা ক্ষমতা কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই। সেখানে রাজনৈতিক সংগঠনগুলো বেড়ে উঠতে পারে না, সেখানে সুষ্ঠু রাজনৈতিক চর্চা সমস্যা তৈরি হয়, যার ফলে সেখানে স্থানীয় নেতৃত্ব বিকাশ অসম্ভব হয়ে পড়ে। যেহেতু সেখানে যেখানে সুযোগ কম থাকে রাজনীতি অংশগ্রহণ করার, রাজনীতি যোগ দেওয়ার, সেই জায়গায় কীভাবে নেতৃত্বের বিকাশ সম্ভব? এটা অবশ্যই অসম্ভব। যেহেতু সেখানে সুযোগ কম, সেখানে নেতৃত্ব বিকাশ হওয়াও অসম্ভব। তো এটা একটা অবশ্যই খারাপ দিক। নেক্সট যে ত্রুটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে সমস্যা সমাধানে অসুবিধা। এই শাসন ব্যবস্থায় যেহেতু আমরা এর আগে বারবারই আলোচনা করছি যে সমস্ত ক্ষমতা যেহেতু কেন্দ্রের হাতে থাকে বা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, স্থানীয় সমস্যা বা সমস্যার সমাধানে অনেকটাই বেগ পেতে হয়। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের উপর স্থানীয় অনেক দায়িত্ব হস্তান্তর করে থাকে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় সরকার আঞ্চলিক সরকারের হাতে অনেক ক্ষমতা দিয়ে থাকে, যার ফলে কী হয়, সেই কেন্দ্রীয় আঞ্চলিক সরকারগুলো সেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং তার সমাধান করতে পারে, যেটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্ভব নয়। কেন্দ্র থেকে প্রদেশ বা অঞ্চলগুলোর সমস্যা চিহ্নিত করা অনেক সময়ই অসম্ভব। তাই
সেই সমস্যা যেহেতু চিহ্নিত করা যায় না, সেই সমস্যা চিহ্নিত করা না গেলে অবশ্যই সেই সমাধানও করা যাবে না, এটি স্বাভাবিক। ট্রিটমেন্ট দিতে গেলে কথা আছে, ডাক্তার আগে কি হয়, আগে তোমার রোগ নির্ণয় করবে, তারপরে তোমার চিকিৎসা দেবে। তো আমরা যদি সমস্যাই চিহ্নিত করতে না পারি, তাহলে সমস্যার সমাধান কীভাবে হবে? তো যেহেতু কেন্দ্রীয় সরকার আঞ্চলিক বা প্রদেশের কোনো সমস্যা চিহ্নিত করতে সক্ষম হয় না বা সমস্যা বেগ পেতে হয়, সেহেতু সেই কেন্দ্রীয় সরকারের সেই অঞ্চল বা প্রদেশের সমস্যার সমাধান করতে অক্ষম হয়ে পড়ে। এরপরে এরপরে যে নেক্সট যে ত্রুটির কথা বলি, সেটা হচ্ছে বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী। এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী। যে রাষ্ট্রের জনসংখ্যা বেশি, যে রাষ্ট্রের বিভিন্ন ধর্ম বর্ণের লোক বাস করে, যে বর্ণে অনেক ভাষাভাষীর লোক বাস করে। যেমন ভারতের কথাই বলা যাক, ভারতে কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা একদমই অসম্ভব। সেখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অচল, সম্ভব নয়। তো ওই রকম বড় রাষ্ট্রের জন্য এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনুপযোগী শাসন ব্যবস্থা। কেন্দ্রিক শাসন ব্যবস্থা শুধুমাত্র ছোট রাষ্ট্র, আয়তনে যেগুলো রাষ্ট্র ছোট এবং জনসংখ্যা কম, সেই রাষ্ট্রের জন্যই এই শাসন ব্যবস্থা উপযোগী। আচ্ছা, আমাদের নেক্সট যে পয়েন্ট, কেন্দ্রীয় সরকারের নেক্সট যে ত্রুটি, সেটা হচ্ছে কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি। কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি স্বাভাবিকভাবে, যেহেতু সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, একটিমাত্র কেন্দ্র থেকে সরকারের কাজকর্ম চলতে থাকায় কেন্দ্রীয় সরকারের কাজের চাপ বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। যেখানে এখানে প্রদেশ বা অঞ্চলগুলো ক্ষমতা দেওয়া হয় নাই, সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা আছে, স্বাভাবিকভাবেই কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি পাবে। আর তোমরা হয়তো জানো যে একটা মানুষের কথাই বলি, যে একটা মানুষকে যখন অতিরিক্ত কাজের চাপ দেওয়া হবে, তখন কিন্তু সে অনেক ভুল করে ফেলবে, অনেক কিছুই গরমিল করে ফেলবে, অনেক সমস্যা তৈরি হবে, তার নিজেরও সমস্যা তৈরি হবে, সে যে কাজ করবে সেখানেও অনেক ভুলভ্রান্তি সৃষ্টি হবে। তবে এটা বোঝা চাচ্ছি যে অতিরিক্ত কাজের চাপ মানুষকে মানে ভুল করতে সহায়তা করে। তাই কেন্দ্রের যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় শাসকের হাতে যদি অতিরিক্ত ক্ষমতা থাকে, তাহলে সেই শাসকও কিন্তু ভুল করবে, এটাই স্বাভাবিক। তাইলে এটা একটা অবশ্যই খারাপ দিক এককেন্দ্রিক শাসন ব্যবস্থার জন্য। যদি ক্ষমতাটা বন্টন করা যেত, তাহলে অনেকটাই প্রেশার কম হতো এবং কাজগুলো সহজ হতো। নেক্সট বা লাস্ট যে পয়েন্ট আমরা আলোচনা করব, লাস্ট যে ত্রুটি, সেটা হচ্ছে বিপ্লবের সম্ভাবনা। কীভাবে বিপ্লবের সম্ভাবনা দেখা দেয়? দেখো, যেহেতু এখানে এই শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে, প্রদেশে বা অঞ্চলগুলোতে কোনো স্বায়ত্ত শাসন নেই, কোনো সাংবিধানিক স্বাধীনতা নেই। তাই প্রদেশের উন্নয়নে অনেক সময় এককেন্দ্রিক সরকার কিন্তু প্রদেশগুলোর সমস্যা সমাধান করতে সক্ষম হয় না। হ্যাঁ, অনেক সমস্যা তৈরি হয়, অনেক সমস্যা সৃষ্টি হয়, যেটা সমাধান করতে অক্ষম হয়ে পড়ে। যার ফলে কি হয়, ওই জনগণের মধ্যে একটা প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য একটা ক্ষোভ দানা বাঁধে, যার ফলে তারা কি হয়, তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং পরবর্তীতে সেটা বিপ্লবের রূপ নেয়। তো এইভাবে বিপ্লবের সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এই ছিল এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ত্রুটি। তাহলে আমরা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে জানলাম, যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি। আমি আরেকবার আলোচনা করি যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কয়েকটা পয়েন্ট আমি প্রথমে আলোচনা করি নাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার সমূহের মধ্যে যে ক্ষমতা
কীভাবে বর্ণনা করা আছে দেখো। কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতা উৎস। 2 নম্বর পয়েন্ট বলছে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী। 3 নম্বর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা উৎস সংবিধান। আমি আবার বলছি, কেন্দ্রীয় সরকারই সকল ক্ষমতার উৎস, কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার উৎস সংবিধান। আর প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার সমূহ কেন্দ্রের এক এজেন্ট মাত্র। প্রাদেশিক সরকারের ক্ষমতার উৎস কেন্দ্রীয় সরকার। প্রাদেশিক সরকারের সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। এই হচ্ছে মূল বিষয়, যেটা আমার প্রথমে আসলে আলোচনা করা উচিত ছিল, আলোচনা করি নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংজ্ঞা বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আমি আবার আলোচনা করছি যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রের হাতে অর্পণ করা থাকে। সেই রাষ্ট্রে অঞ্চল বা প্রদেশ থাকলেও সেখানে সাংবিধানিকভাবে কোনো স্বাধীনতা বা কোনো ক্ষমতা অর্পণ করা থাকে না। প্রদেশ বা অঞ্চলগুলোতে সমস্ত ক্ষমতা রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা থাকে। সেটাই হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তো এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। বৈশিষ্ট্যের পয়েন্টগুলো হচ্ছে একক আনুগত্য, কেন্দ্রীভূত ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বন্টন, প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র, প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব, সুপরিবর্তনের সংবিধান। এটা হচ্ছে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আমরা গুণ নিয়ে আলোচনা করেছি। এককেন্দ্রিক সরকারের কী কী গুণ রয়েছে: নমনীয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, অপচয় রোধ করে, ক্ষুদ্র রাষ্ট্রের উপযোগী, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, সুষ্ঠু শাসনের নিশ্চয়তা, জাতীয় সংহতি, সহজ সরল গঠন প্রকৃতি। এটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার গুণ। আর এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দোষ নিয়ে আমরা আলোচনা করেছি: স্বায়ত্তশাসন বিরোধী, স্বৈরতান্ত্রিক প্রবণতা, আমলাদের দৌরাত্ম্য, আঞ্চলিক সমস্যা সমাধানে ব্যর্থতা, স্থানীয় নেতৃত্বের বিকাশ অসম্ভব, সমস্যা সমাধানে অসুবিধা, বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী, কেন্দ্রের কাজের চাপ বৃদ্ধি, বিপ্লবের সম্ভাবনা। তো এই ছিল আজকে আমাদের পাঠ, এককেন্দ্রিক সরকার। আমি আশা করছি যে তোমরা কিছুটা হলেও এককেন্দ্রিক সরকার সম্পর্কে ধারণা লাভ করেছো। আমরা অনলাইন ক্লাসের প্রথম থেকেই 7ম অধ্যায় অর্থাৎ সরকার কাঠামো সম্পর্কে আলোচনা করছি। তো এই সরকার কাঠামো চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। আমার ফার্স্ট পার্টের পৌরনীতি ও সুশাসন এই বিষয়ের 7ম অধ্যায়টা সবচেয়ে বড়। তো এখন পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। আরও কিছু সময়, আমাদের আরও কিছু ক্লাস প্রয়োজন এটা শেষ করতে হলে। যাই হোক, আশা করছি তোমরা আজকের ক্লাসে কিছুটা ধারণা পেয়েছো এককেন্দ্রিক সরকার সম্পর্কে। নেক্সট যে ক্লাস হবে সেটা আমরা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, এককেন্দ্রিক বিপরীত যে শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা আশা করছি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দেখবে এবং বাসায় স্টাডি করবে। তাহলে কি হবে, তোমাদের মনে গেঁথে থাকবে ক্লাসগুলো। আর যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো না দেখো, বাসায় না পড়ো, তাহলে কিন্তু এই টিচারদের যে কষ্ট করে ক্লাসগুলো নিল, অনলাইন ক্লাসগুলো নিল, তার কিন্তু মূল্যায়ন থাকবে না। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় নির্দিষ্ট একটা সময় করে নেবে, সেই সময় পড়াশোনা করবে। যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা
ব্যক্ত করে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।